কোনো প্রশ্ন ওঠে না। আমার মনে হচ্ছে আপনার একটু স্পষ্ট হওয়া দরকার। বিএনপি যে জুলাই সনদে, আমি আপনাকে স্পষ্ট করলে আপনার জন্য বলতে সহজ হবে। আমি যেহেতু এই প্রক্রিয়ার সাথে ছিলাম, তো বিএনপি যে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে সেটা ছিল উইথ নোট অফ ডিসেন্ট। সুতরাং সেখানে বিএনপির উচ্চ কক্ষের ব্যাপারে আমি আপনাকে সহযোগিতা করছি। উচ্চ কক্ষের ব্যাপারে আসলে বিএনপির কি কমিটমেন্ট ছিল সেটা বিএনপি বলেছে যে পরিমাণ আসন পাবে সেই আসনের অনুপাতে, আর জামাতের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে যেটি বলা হয়েছে সেটা বুঝতে পারছি, সেটি হলো যে আপনার যে পরিমাণ ভোট পাবে তার অনুপাতে। মানে বিএনপি তার জায়গায় ঠিক আছে, বিএনপি তার জায়গায় ঠিক আছে, বিএনপি আসনের অনুপাতে। বিষয় না, এটা তো এই প্যাকেজের ভিতর। উচ্চ কক্ষটা তো জুলাই সনদের প্যাকেজের ভিতর, এটা তো আলাদা না। এটা তো যে সংস্কার যেটা হয়েছে, সংস্কার যে কমিশন হয়েছে, তারা যে প্রস্তাব দিয়েছে, যে 48টা বেসিক প্রস্তাব, এটার ভিতর হলো উচ্চকক্ষ। উচ্চকক্ষ তো বাংলাদেশে ছিল না। এখন এটা এই প্যাকেজের ভিতর, উচ্চকক্ষের প্যাকেজের ভিতরে একটু ডিফারেন্স আছে। জুলাই সনদের সিগনেচার করা যেটা, টোটাল প্যাকেজের ভিতর না তো, কারণ হচ্ছে গণভোটে যেভাবে এসেছে উচ্চকক্ষটা, সেটা পদ্ধতি আর জুলাই সনদ যেটা সেটা আলাদা। জুলাই সনদের কথা বলছি। জুলাই সনদের প্যাকেজের ভিতর হলো উচ্চকক্ষ, এবং সেখানে নোট অফ ডিসেন্ট সহ সিগনেচার করা। যেটা আদেশ দিয়েছেন প্রেসিডেন্ট, সেটা বাতিল হয়ে গেলে তো এই টোটাল জিনিসটাই তো অবৈধ হয়ে গেল। এখানে তো উচ্চকক্ষের প্রশ্ন উঠবে না। কেন বাতিল হয়ে যাবে? না না, এটা তো প্যাকেজের ভেতর। জুলাই সনদের আপনি জুলাই সনদের একটা মানবেন উচ্চকক্ষ, বাকিগুলো মানবেন না, তাহলে তো হবে। তাহলে আমি একটু বলি আপনাকে, এখানে সরকার তো নিজেই এই প্রসঙ্গটা আসলে অ্যাড করা উচিত। সরকার নিজেই জুলাই সনদকে পারে যদি মনে করে টোটাল মেজরিটি আছে। আমি বলি একটু, সরকার তো নিজেই জুলাই সনদ যেটা সাইন করেছে সবগুলো দল সেটাকে ডিনাই করে দিল যখন যেই দিন আসলে গণভোটের জন্য এই যে প্রজ্ঞাপনটা জারি করলো। কারণ হচ্ছে জুলাই সনদে তো পিআর থাকবে, উচ্চকক্ষ নিয়ে অনেক আলোচনা হয়েছে, উচ্চকক্ষ থাকবে। জুলাই সনদে সাইন হয়েছে নোট অফ ডিসেন্ট সহ, নোট অফ ডিসেন্ট আমাদের যে আলোচনা হয়েছে ওনারটা ঠিক আছে, আমিও তো একই কথা বললাম, আপনারটা ভুল হচ্ছে। না না, ভুল মানে কি, এটা তো এই প্যাকেজের ভিতর। উচ্চকক্ষটা জুলাই সনদের প্যাকেজের সংস্কার। আপনি দুইটা জিনিসকে আলাদা রাখেন। যেটা আমরা জাতীয় সংসদে যেটা দক্ষিণ প্লাজায় আমরা স্বাক্ষর করেছি সেটা কি জুলাই জাতীয় সনদ, সেখানে কি ছিল উইথ নোট অফ ডিসেন্ট, বিএনপির কিছু নোট অফ ডিসেন্ট ছিল। এরপরে সরকার যে গেজেটটা প্রকাশ করেছে, আমরা যে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছি সেটার মিল নাই। না না, ওই ঠিক আছে, সেটা ঠিক আছে। আমি যেটা বলতে মানে বিএনপি প্রতারণা করে নাই, প্রতারণা সরকার করেছে। প্রতারণার কথা আমি বলতে বিএনপির সাথে, আমাদের সাথে না না, আমি বলতে যাচ্ছি যে যেটা প্রেসিডেন্ট যেটা করেছেন, আদেশ দিয়েছেন জুলাই সনদের উপর, টোটাল সংস্কারের বিষয়টা 48 থেকে 84 থেকে 48টা এটার ভেতর। এখন যদি এই জিনিসটাকে করা হয়, ওভারলুক করা হয় যে এটা বৈধ না বা প্রেসিডেন্ট যেটা করছে এটা আমরা মানি না, তাহলে তো আপনার এখানে উচ্চ কক্ষের প্রশ্ন আসে না। কিন্তু এখানে যেটা আমরা শুনলাম যে আইনজ্ঞরা যেটা বলছেন যে আসলে এটা সাংবিধানিক না, মানে প্রেসিডেন্ট যে সাংবিধানিক আদেশটা দিয়েছে সেটাই বলি, সেটা দিলে তো এটা বাতিল হয়ে যাবে। ওইখানে কোনটা বাতিল হয়ে যাবে? না, তখন তো উচ্চ কক্ষ এখানে কিভাবে করবে? এখন উচ্চ কক্ষ হবে টু থার্ড মেজরিটি আসছে, বিএনপি যদি করে দ্যাটস এনাফ। না, কিন্তু সবগুলো রাজনৈতিক দল যদি করে, এবং বিএনপিরও আগে সবগুলো দল মিলেই আপনাকে। আমি যদি একটু ইন্টারভেন করি, আপনি জুলাই সনদের সাথে বা এই অর্ডারের সাথে উচ্চ কক্ষের বিষয়টায় এত গুরুত্ব দিচ্ছেন, এখানে উচ্চ কক্ষ হবে না হবে বিষয়টা বাতাই দেওয়ার কারণটা কি? না, ওটা আমি গুরুত্ব দিচ্ছি না। আপনি তো আলোচনার দিকে নিয়ে যাচ্ছেন, যেটা খুব রং ডাইরেকশনে যাচ্ছে আপনার আলোচনা। এটা আদেশের বিষয়বস্তুর মধ্যে না, এটা মনে হয় না এটা পড়েছেন কিনা? আদেশটা কি পড়েছেন? হ্যাঁ, দেখছেন। এটা তো কই আপনার যে আলোচনা তুলছেন সেটা কমপ্লিটলি মিস ডাইরেকশনে। এখন আলোচনা যেটা হচ্ছে যে এটা হবে কিনা, এটা তো এখানে গুরুত্বপূর্ণ না, সেটাই আমি বলছি। এই আদেশ যদি না হয় তাহলে ওটা কোনো গুরুত্ব এখানে। আদেশ তো সরকার এক ধরনের চাপিয়ে দিয়েছে। না, সেটা তো বুঝছি, চাপিয়ে দিয়েছে, আপনারা মানছেন। আচ্ছা, আমি একটা কথা বলি, এখানে হচ্ছে যে ধরেন আমরা ধরে নিলাম যে সাংবিধানিক হয় নাই এবং ভবিষ্যতে চ্যালেঞ্জ হলে এটা আসলে টিকবে না, সেই ধরনের শঙ্কা থেকে, বা চ্যালেঞ্জ হয়ে অলরেডি বোধহয় রিড করেছে একটা, সেটা টিকলো না, এই যে সাংবিধানিক প্রেসিডেন্টের যে অধ্যাদেশ যেটা জারি করা হয়েছে, তাহলে জুলাই সনদ যেটা সবাই মিলে সাইন করেছে সেটার কি হবে? মানে জুলাই সনদের সাথে আমরা এটাকে কেন এক করছি? আমার তো মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে সবগুলো দল যে জুলাই সনদটা সাইন করেছে, এটা একটা রাজনৈতিক ভাবে যে একটা সদিচ্ছা প্রকাশ করেছে যে আমরা সংস্কার চাই, সেটা গুরুত্বপূর্ণ। সেটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ, সেটার উপর কিন্তু এরা ফাইনালি যে এটা করছে, এটা যদি এরা অবজেকশন দিত যে দলগুলো যে আমরা যেটা স্বাক্ষর করছি পরবর্তীতে সেটা নাই, অবজেকশন দেয়নি, আপনি কিভাবে? না না, দিছে, এটা কথা হয়েছে, কিন্তু সেটা তো ওভারকাম করে গেছে ইলেকশন।
ইলেকশনের মধ্যে দিয়ে। এগুলো পরবর্তীতে হয়, যেমন পঞ্চম সংশোধনী জিয়া রহমান যেটা করছিলেন সেটাও তো হয়েছে, অষ্টম সংশোধনী নিয়ে কথা উঠছে, আপনার তৃতীয় সংশোধনী নিয়ে কথা উঠছে, চতুর্থ সংশোধনী নিয়ে কথা উঠছে, এগুলো তো হয়েছে, যে পরবর্তী সময়ে পার্লামেন্টে গেছে, সেগুলো নাল অ্যান্ড ভয়েড করে দেওয়া আবার নতুন করে আসছে। এটাও হবে হয়তো, যারা ইয়েতে আসছে এখন 2/3 মেজরিটি আসছে, তারা এই বিষয়গুলো অপোজিশনের সাথে আলোচনার মাধ্যমে আমার মনে হয় যে খুব একটা জটিল হবে এটা আলোচনা করে সমাধান হবে। এটা আমরা আশাবাদ রাখি। ভিন্ন প্রসঙ্গে আসতে চাই, সরকার গঠিত হয়েছে, এভরিথিং ইজ ওকে, সরকার গঠিত হয়েছে এখন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই সরকারে যারা আছে তারা সবাই সংস্কার চায়, সবাই চায়, সুতরাং সেই সংস্কার, যারা বিরোধী দল আছে তারাও চায়। এটা আলোচনার মধ্যে দিয়ে এখন সুরাহাটা কিভাবে হবে সেটাই বড় কথা। এত বছর পরে নির্বাচন হয়েছে, আমরা একটু সুষ্ঠু নির্বাচন হয়েছে, সরকার গঠিত হয়েছে, সবকিছু ঠিক আছে, এখন আলোচনার মধ্যে দিয়ে উভয় পক্ষকে এগিয়ে আসতে হবে। একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। আমরা দেখলাম যে কুষ্টিয়া সদর উপজেলার এটা পটিকাবাড়ি বাজারে রমজান মাসে ক্যারাম খেলা ও টেলিভিশন চালানো বন্ধের নির্দেশ দিয়েছেন একজন পুলিশ কর্মকর্তা। সেখানে দেখা যায় যে সেই আসনের সংসদ সদস্য আমির হামজা তিনি বাজার পরিদর্শনে যান এবং তার সঙ্গে ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সেখানকার পটিকাবাড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ। সে সময় তিনি সাদা পোশাকে ছিলেন। মোট কথা ভিডিওটি আমরা সবাই দেখছি যেখানে রমজান মাসে ক্যারাম খেলা এবং টেলিভিশন চালানো বন্ধ রাখতে হবে। এই আদেশকে আপনি কিভাবে দেখছেন? একটি অঞ্চলের একজন নেতা তিনি বিজয়ী হয়েছেন, বিভিন্ন এলাকায় বিভিন্ন কিছু হচ্ছে, কোনো এলাকায় রাজনৈতিক ব্যক্তিত্ব যাদেরই আছে, আরেক জায়গায় আরেক দলের একজন ওসিকে ফোন করে হুমকি দিচ্ছে, আবার ঢাকা শহরেই বাজার বন্ধ হয়ে যাচ্ছে। এখন বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় যার যেখানে দলীয় শক্তি আছে সে বিভিন্ন ধরনের কথা বলছে। আমার মনে হয় যে রাষ্ট্রীয় কোনো যে আচার আচরণ এটাতে, কিন্তু যে অঞ্চলের তিনি সংসদ সদস্য হলেন সেই অঞ্চলের যারা অধিবাসী তাদের কেমন লাগবে, সেই এলাকায় যারা বসবাস করছেন তাদের কেমন লাগছে? এই জায়গাকে আপনি বিচ্ছিন্ন যদি এলাকার লোকজন মানে তাকে ভোট দিয়ে নির্বাচিত করে থাকে, তাদের সাথে আলোচনা করে যদি উনি বলেন যে এটা, তো তবে রাষ্ট্রীয় নীতিগতভাবে এই ধরনের কোনো নির্দেশ দেওয়া বা আচরণ করা এটা সঠিক না। ওকে, রাশেদ খান আপনার মন্তব্য শুনি এই বিষয়ে। আচ্ছা, তার আগে একটু ভাইয়ের কথা একটু উত্তর দিই। দেখেন, উনি বলছেন যে বিএনপি যেহেতু এখন 2/3 মেজরিটি পেয়েছে, সুতরাং বিএনপি এখন চাইলে অনেক কিছু করতে পারবে। বিএনপি আসলে এখন চাইলে অনেক কিছু করতে পারবে না, বিএনপি অনেক কিছু চাইলে করতে পারবে না এবং বিএনপি করবে না, কারণ বিএনপির একটা কমিটমেন্ট আছে। বিএনপি নির্বাচনে গিয়েছে, তাদের একটা ইশতেহার আছে, একটা পরিকল্পনা আছে। এই পরিকল্পনার বাইরে তারা এখন মানে বেশি আসন পেয়েছে বলে যা ইচ্ছে তাই করবে, এটা তো আসলে কোনো কথা হতে পারে না। আপনি যেটা বলছিলেন যে বিএনপি তাই করবে যেখানে বিএনপি স্বাক্ষর করেছে, যেটা দেখে বিএনপি স্বাক্ষর করেছে, যেহেতু এই জায়গাটাই আলোচনার মাধ্যমে এটা নিতে হবে। আপনি পুরো আলোচনায় অবশ্যই শুনেছেন, দীর্ঘদিন হয়ে গেছে তো কিছু ভুল হতে পারে, বাট আমি যেহেতু আলোচনার সাথে সরাসরি সম্পৃক্ত ছিলাম, আমার খেয়াল আছে বলে আমি বলছি। বিএনপি যেখানে স্বাক্ষর করেছে ওই বইটা পুরোপুরি বিএনপি বাস্তবায়ন করবে। বিএনপি যেখানে দ্বিমত আছে বিএনপি সেখানে হাত দিবেন। জামাত আগামীতে যদি ক্ষমতায় যেতে পারে, এনসিপি ক্ষমতায় যেতে পারলে তারা শতভাগ এটা বাস্তবায়ন করবে। এতটুকু স্বাধীনতা তো বিএনপি আপনি দিবেন। আপনি তো গণঅভ্যুত্থানের পরে বিএনপি কে চাঁদাবাজ, বিএনপি সংস্কার বিরোধী, বিএনপি মানে না, এই করে না সেই করে না, কত কিছু বললেন, তারপরেও তো মানুষ বিএনপি কে ভোট দিল। সুতরাং আপনি জনগণের কাছে আরো বেশি বিএনপি সম্পর্কে বলেন, বিএনপির বিরোধিতা করেন, সমালোচনা করেন, বিরোধী দল হয়েছেন, আপনার কাজ তো এটাই। তো করে যদি আপনি আগামীতে ক্ষমতায় যেতে পারেন, আপনি তখন বাস্তবায়ন করবেন। এতটুকু কেন মানেন না? এটা তো গণতন্ত্র নাকি? এটা তো গণতন্ত্র। মানে আপনি বিএনপি খারাপ, ঠিক আছে, আপনি ভালো, আপনি আগামীতে ক্ষমতায় গিয়ে করেন। বিএনপি খারাপ, বিএনপি পারে না, বিএনপি কে মানুষ আগামীতে ভোট দিবে না, এই স্বাধীনতা বিএনপি কে দেন। অবশ্যই আপনি একমত হয়েছেন, এর জন্য ধন্যবাদ। বিজয়ী হয়ে যে এরা সংখ্যাগরিষ্ঠ হয়েছে এবং তাদের একটা দায়িত্ব আছে বিরোধী দলকে নিয়ে আসা, এটাই হলো গণতান্ত্রিক আচরণ। তারা জনাব তারেক রহমান, আপনি অতীতের দিকে খেয়াল রাখেন, বাংলাদেশের ইতিহাসে এমনকি পৃথিবীর ইতিহাসে এরকম খুব কম ঘটনা আছে যে তিনি শপথের আগে যারা বাংলাদেশের বড় দল সেই দলের নেতাদের বাসায় তিনি গিয়েছেন, অথচ দরকার ছিল এই সকল নেতারা জনাব তারেক রহমানকে সহযোগিতা করার জন্য তার কাছে যাওয়া, কিন্তু তিনি ভিন্ন ঘটনা ঘটিয়েছেন। জনাব তারেক রহমান আজকে যে কাজগুলো করলো, আগামীকাল তিনি কি করবেন আপনি জানেন না, কারণ তিনি বাংলাদেশে এমন পরিকল্পনা হাতে নিয়েছেন যার প্রতিদিনই এক একটা চমক তিনি দেখাচ্ছেন এবং এটা মানুষের কাছে গ্রহণযোগ্য হচ্ছে। আপনি যতই সংস্কার বিরোধী বলেন না কেন আর চাঁদাবাজ বলেন না কেন, জনগণ জানে যে যারা এখন বড় বড় কথা বলছে তারা আসলে কাজে বড় নয়। তারা রাষ্ট্রে যদি ক্ষমতায় যায় তারা এক সপ্তাহ দেশ চালাতে পারবে না। আপনি আমির হামজাদের মাধ্যমে দেশ চালাবেন? আমির হামজার ওয়াজ আপনি শোনেন নাই? তিনি কি বলেন? এরকম ব্যক্তি বাংলাদেশে আইন প্রণেতা হবে। জামাতের নেতা বলতে এরকম আমির হামজাদেরকেই তো বোঝায়। আপনি ভালো একজনকে দেখান। আমরা যখন ঐক্যমত কমিশনে আলোচনা করেছি, জনাব সালাউদ্দিন আহমেদ তিনি যে যুক্তি তর্ক আইন নিয়ে কথা বলতেন, জামাত এরকম দ্বিতীয় কাউকে হাজির করতে পারে নাই।
সুতরাং সালাউদ্দিন আহমেদ যেমন একজন ব্যক্তি, ঠিক এরকম দ্বিতীয় ব্যক্তি জামাত কখনো আবিষ্কার করতে পারে নাই, দেখা হতে পারে নাই, এই কারণে মানুষ তাকে ভোট দেয়নি। আমি আপনার প্রসঙ্গে আসি। আপনি যদি বললেন যে রমজান মাসে ক্যারাম খেলা এবং টেলিভিশন, তো আমির হামজা সাহেব তিনি এলাকার এমপি হয়েছেন। ভাই যেটি বললেন যে জনগণ তাকে ভোট দিয়েছে, জনগণের সাথে আলোচনা করে তিনি যদি এই কাজগুলো করেন তাহলে কোনো আপত্তি নাই। সাধারণত তার টোন টিউন এরকমই ছিল। না, এটা তাদের কথা, তাদের ওইখানে। আচ্ছা, ঠিক আছে, আপনার ভাষাটা এরকমই মনে হয়েছে। ঠিক আছে, জনগণ, ওই এলাকার জনগণ এরকম শাসকই চেয়েছে। অন্যথায় আমির হামজা সাহেব তো আসলে নির্বাচিত হয় না। হ্যাঁ, জামাতের মধ্যে বেশ ভালো কিছু মানুষ ফেলও করেছে, যারা আসলে নির্বাচিত হলে আমির হামজার থেকে ভালো ভূমিকা রাখতে পারতো, কিন্তু জনগণ মনে করেন ভালো যারা তাদেরকে চায়নি, তারা আমির হামজাকে চেয়েছে। এখন আপনি কি করবেন? সুতরাং ওই এলাকার মানুষ যেমন শাসকই সেরকম হয়েছে, সেটাই বললাম। এটা তো আপনি বলতে চাচ্ছেন, এটা বলতে চাচ্ছেন। এখন দেখেন, আমির হামজা সাহেব তিনি তো আসলে বাংলাদেশের আইন কানুন জানেন না। তিনি যে কথাগুলো তিনি সবসময় বলেছেন, তিনি সবসময় মানে সমালোচনা করে আসলে আলোচনায়। এখন জনগণ মনে করেছে যে পরিচিত ফেস কার আছে, দেশব্যাপী কারে চেনে, তারই আমরা ভোট দিই। সেই জায়গায় আমির হামজাকে তারা ভোট দিয়েছে। এখন কথা হলো, আমির হামজারা ওই দোকানে যাওয়া পর্যন্তই, মানে মোল্লার দৌড়, ওই যে মসজিদ বন্ধ না, তো আমির হামজারা আসলে এই কাজগুলোই করতে পারবে। এর বাইরে এলাকার উন্নয়নে বা মানুষের উপকারে কোনো কাজ করার সক্ষমতা তাদের নাই, কারণ বিএনপি সরকারে এসেছে, তাই না? তো আমির হামজার এই কাজগুলো করবে, আর সেখানকার বিএনপির নেতৃবৃন্দ যারা আছে তারা জনগণের উন্নয়নের জন্য কাজ করবে। জনগণ আগামী 5 বছর পরে বুঝবে যে আমির হামজাদেরকে আমরা ভোট দিয়ে ভুল করেছি। আমির হামজারা আসলে রাষ্ট্র পরিচালনার জন্য পারফেক্ট নয়। একটা বিরতিতে যেতে হবে। ধন্যবাদ রাশেদ। ফিরে এসে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, আমি আপনার কাছে শুনতে চাই যে সাধারণ মানুষ ভোট দিয়েছে, কেন দিয়েছে, কি বুঝে দিয়েছে, তাদের এটা ভোট দেওয়ার অধিকার আছে, তারা দিয়েছে যে প্রত্যেকে তাদের প্রার্থী না অধিকার না, আমি একটু শেষ করে দিই পছন্দ করবে বিজ্ঞাপনে যাওয়ার আগে। সেটা হলো জামাত এইবার যে পরিমাণ টাকা খরচ করেছে, এভারেজ যদি আপনি হিসাব করেন প্রত্যেকটা আসনে প্রায় 50 কোটি টাকা তারা ইনভেস্ট করেছে। তারা যতটা না আপনি দেখছেন যে তারা ভোট পেয়েছে, না তারা ভোট কিনেছে। গ্রামগঞ্জের মানুষ তো এখন সচেতন না। আমি তো ঝিনাইদহ 4 আসনে নির্বাচন করেছি, অনেক জায়গায় ভোট কিনেছে। আপনি দেখেন না যে নির্বাচনের আগের দিন রাতে 100 টাকা সহ জামাতের নেতারা ধরা পড়েছে। নাগরিক অধিকার কি করে রক্ষা হবে? সংসদ সদস্য হয়েই তিনি গিয়ে একটা মানুষের চলাফেরার উপরে তার নিজের সংস্কৃতি চর্চা, তো তার টেলিভিশন দেখা তো তার গণতান্ত্রিক অধিকার, সেটা চাইলেই দেখতে পারে। সেটারে এভাবে থামিয়ে দেওয়া, বন্ধ করে দেওয়া